আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা নিজে বহু মানুষকে গুম করিয়েছিলেন, এমনটাই মনে করেন গুম হওয়া পরিবারের স্বজনরা। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি সহ গুম বিরোধী আইন করারও দাবি করেন তারা। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গুম হওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যদের বক্তব্য তুলে ধরতে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ নামে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির বলেন, শেখ হাসিনা তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসের নামে নাটক করেছিলেন। গুমের শিকার অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, গুমের বিচারের জন্য এ সরকারকে আরও শক্তিশালী হতে হবে। পর থেকে আমাদের অনুষ্ঠান আবার যদি বলার কিছু নাই, এই সব কিছু পরিকল্পনার পিছনে ছিল শেখ হাসিনা নিজে। জঘন্যতম নারী, একটা ডাইনি, রক্ত ছাড়া যিনি কিছু বোঝেন না। একটা পরিস্থিতি, তারপরে তো আস্তে আস্তে যতদিন যেতে লাগলো আমরা বুঝতে পারলাম যে আসলেই এটা সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটি নাটক, এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করে আর একটা নাটক করেছেন। কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে সরকার। এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার, এমনই মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জানান, অভিজ্ঞ মানুষগুলোই নির্বাচন কমিশনে এসেছেন, একটা ভালো নির্বাচন তারা উপহার দিতে পারবেন বলেও আশা করেন তিনি। এছাড়া তিনি আরও জানান, বিদেশি পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ এবং পর্যটনকে আকর্ষণীয় করতে কাজ করছে সরকার। ইলেকশন কমিশন হয়ে গেছে, এখন ইলেকশনের ধাপে ধাপে আগাতে থাকবে। যদি ইলেকশনটাই একমাত্র মুখ্য এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য নয়, আমার কাছে তো কোনো খারাপ কিছু দেখছি না। অভিজ্ঞ নাসিরুদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সরকারের কথা ভাবছে বিএনপি। দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও মানুষের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় তার দল। তবে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিরোধী দলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গত 3 মাস দেশের মানুষ সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করলেও প্রধান রাজনৈতিক দলগুলোর যাত্রা এখন নির্বাচনমুখী। এরই মধ্যে গঠিত হয়েছে নির্বাচন কমিশন। কবে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফা সংলাপ হয়েছে প্রধান উপদেষ্টার। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক, এমনটাই চায় বিএনপি। অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হলে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের কথা জানান দলটির মহাসচিব। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে এখান থেকে যে দলগুলো আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি সেই দলগুলোকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করব। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে সব দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করানো এবং সেই দলগুলো থেকে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সকলকে নিয়ে আপনার একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা। এই কারণে যে সংস্কার পরিবর্তন যে আনতে হবে, এটা এককভাবে একটি দলের পক্ষে করলে সেটা সবসময় সাস্টেইনেবল হয় না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মনে করেন, সরকারকে জনমুখী রাখতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিরোধী দল। বিএনপি সরকারে গেলে জামায়াতের বিরোধী দলে থাকার ইঙ্গিত দেন তিনি। পার্লামেন্টের 2টি টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার, 2টা মিলিয়ে একটা সাইকেল চলে। কোনো এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না, মিনিমাম 2টা টায়ার লাগবে। একটা দল থাকবে সরকারে আর একটা দল থাকবে বিরোধী দলে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভালো কাজকে রিকগনাইজ করা এবং সরকার যদি কোনো ভুল করে তাহলে তার সমালোচনা করা এবং পরামর্শ দেওয়া, ভুল থেকে তাকে বিরত রাখার বা ফিরিয়ে আনার চেষ্টা করা। আমাদের দেশে আনফর্চুনেটলি এটা হয় না। আমাদের দেশে ভালো হইলে শুধু ভালোর গীত, মন্দ হইলে শুধু মন্দের গীত। বিরোধী দলের মধ্যে থেকে যদি কেউ বিরোধী হতে চায় বিরোধী দল হবে। আমি গভর্নমেন্টে যাব না, যেমন আপনার আমাদের গণতন্ত্র মঞ্চ তখন বলেছিল, এখন তাদের অবস্থাটা আমি জানি না। তারা বলেছিল আমরা কিন্তু সরকার আপনাদের জাতীয় সরকারে আমরা জয়েন করব না। এটা ডিপেন্ড করবে যে জামাত তখন কী অবস্থায় থাকবে, জামাত ইলেকশন কি করছে,
যে আমাদের অবস্থানটা কি হচ্ছে। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানান বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। মাইদুর রহমান রুবেল, RTB, ঢাকা। ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহের বাজার দর। গেল কয়েকদিনে আলুর দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এদিকে মান ভেদে 10 থেকে 20 টাকা কমেছে পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার সহ সব ধরনের মুরগি। বাজারে শীতের মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমছে। সেলিম মালিকের রিপোর্ট। দিনকে দিন ভোক্তার সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিত্য পণ্যের বাজার। একটি পণ্যের দাম কমে তো বাড়ে দুটি পণ্যে। বাজারে আলু সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও কয়েকদিনের ব্যবধানে ফের বেড়েছে কেজিতে 15 টাকা। তবে বেশ খানিকটা কমেছে পেঁয়াজে। গত 20 দিন আগে আলু বেচলাম 55-60, হে আলু 70 টাকা বেচন লাগে। বেচটা আছেন 120 টাকা বেচার মতো, 110 টাকা বেচার মতো আইছে। আর ইন্ডিয়ান বেস্ট 110 বেচতাম, হয়তো 100 টাকা বেচার মতো আইছে। সরকারের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত, তাদের বাজার মনিটর করা উচিত এবং উপদেষ্টাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে, তাদের ফিল্ড পর্যায়ে কিছুটা ভিজিট করতে হবে। বাজারে আসছে মৌসুমী সবজি। বিক্রেতারা বলছেন দামও কমেছে, তবে সেটি কাঙ্ক্ষিত মাত্রায় নয়। কালে অন্যান্য শীতে যারা সবজি নতুন সবজি আসার পরে পরে দামটা যে মিলে কমতো, এবারে কিন্তু এই মিলে কিন্তু কমে নাই। এবারকার চিত্রটা হলো উল্টা। যেমন আপনার সিম এখনো মানি আপনার 90 থেকে 100 টাকা কেজি। এই সময় সিম থাকা দরকার ছিল 50 থেকে 60 টাকা কেজি। হঠাৎ কেজিতে 300 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশ মাছে। তবে দেশীয় অন্যান্য মাছের দাম কমেছে। গত সপ্তাহে ইলিশ মাছ বিক্রি করছিলাম 1 কেজি সাইজেরটা আপনার 1500 বা 1400 টাকা কেজি এরকম বিক্রি করছিলাম। এই সপ্তাহে মাছের আমদানি খুবই কম, যে কারণে আজকে 1 কেজি সাইজের মাছ 1800-1900 টাকা দাম করে আমরা আনতে পারি নাই। বাজারে আসতে শুরু করেছে বিয়ার 28 জাতের নতুন চাল। কেজিতে কমেছে 3 টাকা। অন্যান্য চালের দাম কমতে আরো কিছুটা সময় লাগবে। আমরা 28টা বিক্রি করতাম 60 টাকা থেকে 62 টাকা, এখন ওই 28টা 57-58 টাকা চলতেছে। এই শুধু এই একটা চালের নতুন আসছে এবং এই চালটার দামই কেজিতে 2-3 টাকা কমছে। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও কেজি প্রতি খাসি ও ছাগলের মাংসে বেড়েছে 50 টাকা করে। আগে ছিল 1100 টাকা খাসি, আর 50 টাকা বাড়ছে 1150। আর ছাগল ছিল 950, হয়েছে 1000। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, আর সোনালিকা মুরগি 300। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও জেলার বিভিন্ন বাজারে বেড়েছে আলুর দাম। ভারত থেকে রেকর্ড পরিমাণ আলু আমদানি হলেও কমছে না দাম। হিলিতে ভারতীয় আলু পাইকারিতে 55 থেকে 60 টাকা এবং দেশি আলু 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। মেহেরপুর বাজারে নতুন আলু উঠলেও কমছে না দাম। নতুন পুরাতন সব আলুর দামই আকাশচুম্বী। জেলার পাইকারি বাজারগুলোতে ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 95 থেকে 100 টাকা পর্যন্ত, আর পুরাতন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 75 থেকে 80 টাকায়। ময়মনসিংহে সরবরাহ বেশি থাকার পরও কমছে না সবজির দাম, বেড়েছে আলুর দামও। খুচরা বাজারে মান ভেদে আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। বরিশালে শাকসবজি সহ বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে আলু পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা দিন দিন কমতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। শুক্রবার আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। রফিকুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার নারকীয় গণহত্যার শিকার শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণ অভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সত্যিকার অর্থেই একটি কল্যাণময় বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত শ্রমিক শ্রেণীর লড়াই চলবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এই অলিগার্ক
এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? কেন ডিমের দাম এখনো আকাশচুম্বী থাকবে? কেন সয়াবিন তেলের দাম এখনো আকাশচুম্বী থাকবে? শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করছে, আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশন কথা বেশি না বলে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করবে। দুজনই বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সহ আরো 4 জনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের সঙ্গে শুক্রবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বেলা 11টা থেকে জুরাইনের রেলপথ অবরোধ করে ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা। এর আগে সড়কও অবরোধ করে তারা। পুলিশের লাঠিচার্জে সরে যেতে বাধ্য হয় অটো চালকরা। বিকেল 3টার পর স্বাভাবিক হয় যান চলাচল। চলতে শুরু করে ঢাকা পদ্মা সেতু রুটে ও নারায়ণগঞ্জে ট্রেন চলাচল। মাইদুর রহমান রুবেলের আরেকটি রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে এবার জুরাইন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সড়ক ছেড়ে দিতে বলায় পুলিশের সাথে অটো চালকদের বাঁধে বিতণ্ডা। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ, ছুড়েন টিয়ার সেলু। অটো চালকদের সড়ক অবরোধ 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঢাকা পদ্মা সেতু রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এছাড়া অবরোধের কারণে ঢাকা নারায়ণগঞ্জ রুটের 2টি ট্রেন আটকা পড়ে। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না, হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে এই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলেই তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে? পুলিশ জানায় অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একটি মহল অটো চালকদের উস্কে দিচ্ছে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা 3টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসে, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। রাজধানীর জুরাইন রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সরে যাওয়ার পর আবারও স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গেল 1.5 দশকে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলেই আর্থিক খাতকে ধ্বংস করেছে। অর্থ পাচার, ব্যাংক লুট ও কর ফাঁকি দিয়ে আর্থিক খাতকে দুর্বল করেছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের সহ সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। শুক্রবার সকালে রাজধানীতে আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। এছাড়া বিগত সরকারের আমলের রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কারণেই আজ ব্যাংক খাতের বেহাল দশা বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানে সব স্তরে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকলেও এখন তাদের আড়াল করে রাখার প্রবণতা দেখছেন অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা। তাদের মতে লড়াকু এই আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব রাষ্ট্রের সব পর্যায়ে দৃশ্যমান নয়। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে নারীরা কোথায় গেল শীর্ষক সংলাপে এসব কথা বলেন নারীরা। বলেন, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণীর বা জাতি, ধর্ম পরিচয় নাগরিকদের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেমানি করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, অভ্যুত্থানে পুরুষদের মতোই নারীদেরও সমান অবদান থাকলেও এখন আর তা আলোচনায় আসছে না। 3টা 10 মিনিটে সেকেন্ড যে সাউন্ড গ্রেনেডটা টিএসসিতে ফাটানো হয়, সেটা আমার গায়ে এসে পড়ে। যখন যে পেশেন্টের যেই সহায়তা প্রয়োজন হয়েছে, আমরা সেটা নিয়েই তাদের কাছে গিয়েছিলাম। আমার একজন পুরুষ সহযোদ্ধা যেভাবে আন্দোলনে মুভ করেছে, আমিও একই রকম ভাবে মুভ করেছি। সবার কাছে পরিষ্কার যে এখানে নারীদেরকে একদমই
সাইড করে ফেলা, নারীদেরকে একদমই কর্নার করে ফেলার একটা চেষ্টা আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে। মিয়ানমারের রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাতে চীন দূতাবাস আয়োজিত রাজধানীর গুলশানে চীনেস কালচার নাইট অনুষ্ঠানে তিনি সহযোগিতা চান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। এ সময় মনোমুগ্ধকর চীনের সাংস্কৃতিক পরিবেশনা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মার্কিন নির্বাচনে ভূমিধস বিজয়ের পর নিজের দ্বিতীয় মেয়াদের প্রশাসন সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনে নিয়ে আসায় নিজ দলেই সমালোচনার মুখে পড়ে তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গ্যাটজকে মনোনয়ন দিয়ে সবচেয়ে বেশি ধাক্কা খান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় ম্যাট গ্যাটজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে ট্রাম্প এবার বেছে নিয়েছেন পাম বন্ডিকে। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন বন্ডি। ফিলিস্তিনের উত্তর গাজায় 2 দফা ইসরায়েলি হামলায় অন্তত 88 জনের প্রাণ গেছে। লেবাননের ট্রায়ার ও বালবেক জেলায়ও ভয়াবহ বোমা বর্ষণ করেছে নেতানিয়াহুর সেনারা। এতে নিহত হয়েছে 47 জনের বেশি মানুষ। গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ে যুদ্ধ বন্ধে বিভিন্ন মহল জোরে সোরে কথা বললেও যুদ্ধবিরতিতে সমর্থন নেই মার্কিন প্রশাসনের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র চালান বন্ধ করার উদ্দেশ্যে তোলা বেশ কিছু বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা, ইতালি ও তুরস্ক। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মারামারির ঘটনায় এক কর্মকর্তা ওয়ার্ড ক্রিকেটারকে 1 বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সোমবার পিকেএসপিতে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফায়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে মারামারির এই ঘটনা ঘটে। তেজগাঁয়ের ব্যাটারের সাথে সাফায়ারের ফিল্ডারের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা। এমন ঘটনার প্রেক্ষিতে এক কর্মকর্তা ওয়ার্ড ক্রিকেটারকে 1 বছর থেকে আজীবন পর্যন্ত বিভিন্ন মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করে টেকনিক্যাল কমিটি। তার প্রেক্ষিতে তেজগাঁও ক্রিকেট একাডেমির 5 ক্রিকেটার, 1 কর্মকর্তা ও সাফায়ারের 3 ক্রিকেটারকে শাস্তির আওতায় আনল সিসিডিএম। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাতে 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।